3 দিনের পর ওইটা কিন্তু পুকুরের জলে নানা নদীতে। এখানে এসে আগে আমরা খাওয়া দাওয়াটা করে নিয়েছি, করে নিয়ে হোটেলের খোঁজে এলাম। তারপরে হোটেল তো একটা পেয়ে গেছি। তো নমস্কার সবাইকে, আমার নতুন আর একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। এই ব্লগটা তোমরা দেখছো রবিবার দিন বিকেলবেলা থেকে। আগের ব্লগটা আমি শেষ করেছি ঠিক এই সময়, মানে আমরা হোটেলে ঢুকেছি সেখান থেকে আমার ব্লগটা শেষ করেছি আগের ব্লগ। আর পরের ব্লগটা মানে আজকের ব্লগটা সেখান থেকেই শুরু করছি। তো এসে একটু ফ্রেশ হয়ে নিলাম, হয়ে নিয়ে এখন আমরা বেরিয়ে পড়েছি। শান্তিনিকেতনে প্রথম যে জায়গাটা আমরা এসে ঘুরতে যাচ্ছি সেটা হচ্ছে কঙ্কালীতলা সতী মায়ের মন্দির। তোমরা যারা আমার আগের ব্লগটা দেখেছো তারা জানো আমরা এসেছি শান্তিনিকেতনে। কৃষ্ণনগর থেকে আমরা বেরিয়েছিলাম 10:30টার মধ্যে, সকাল 10:30টার সময়। তো আমাদের পৌঁছাতে মোটামুটি 2:30 বেজেই গেছিলো। বোলপুরে এসে খাওয়া দাওয়া করলাম। তারপর শান্তিনিকেতনে এসে হোটেল বুক করলাম, যেহেতু আমাদের হোটেলটা আগে থেকে ঠিক করা ছিল না। তারপরে হোটেলটা ঠিক করতে যেটুকু সময় লেগেছে, খুব বেশি সময় লাগেনি, কারণ হোটেল এই সময় ম্যাক্সিমাম হোটেলগুলোই ফাঁকাই ছিল, কারণ এটা পিক সিজন নয়। আর হোটেলে খুব একটা সমস্যা হয় বলে আমি শুনিনি কখনো কারো কাছ থেকে যে আগে থেকে বুক না করলে সমস্যা হয়। তো যাই হোক, হোটেল পেয়ে গেছি ঠিকঠাক। তারপরে ফ্রেশ হয়ে এখন এই 4:10 বাজে। 4:10-এর সময় আমরা বেরিয়ে পড়েছি কঙ্কালীতলা মন্দিরের উদ্দেশ্যে। তোমাদের তো বললাম আমাদের হোটেল থেকে ওই মন্দিরটা 10 মিনিট সময় লেগেছে পৌঁছতে। আমরা গাড়িতে গেছি, খুব বেশি সময় লাগে না, রাস্তাটা বেশ সুন্দর। আর আশেপাশের পরিবেশ তো আরো সুন্দর। দেখো খেজুর গাছ কাটা রয়েছে, এই সময় খেজুর রসের সময়। খেজুর গাছ কেটে এক বিশেষ পদ্ধতিতে রস বার করা হয়। তো সেখানে এই পদ্ধতিটা মানে সিস্টেমটা করা রয়েছে, প্রত্যেকটা গাছে দেখতে পাচ্ছি হাড়িও বাঁধা রয়েছে। আমার বাপের বাড়িতে অনেক খেজুর গাছ ছিল, প্রায় 30-40টা। আমি যখন ছোট ছিলাম তখন দেখেছি, মানে এই 1, 2, 3-তে পড়ি তখন। তো তখন কখনো মনে হয়নি যে এই দৃশ্যটা, মানে এই খেজুর গাছে হাড়ি বাঁধা রয়েছে, এই দৃশ্যটা এত সুন্দর, বা গাছটা কাটা রয়েছে, এত ভালো একটা দৃশ্য। তখন ওটা খুব সাধারণ মনে হতো। এখন সেই দৃশ্যটাই দেখে এত ভালো লাগছে, বারবার ঘুরে ঘুরে দেখছি। আর শীতের বিকেলবেলার এই দৃশ্য, এই পরিবেশ, এটা তো আমার ভীষণ পরিচিত পরিবেশ। বারবার করে আমাকে মনে করিয়ে দিচ্ছে আমার ছোটবেলার কথা। সময় কিভাবে সব হারিয়ে যায় না, কয়েক বছরের কথা, ছোটবেলার কত স্মৃতি মনে পড়ছে। আমি সব শেয়ার করতে গেলে ব্লগটা অনেক বড় হয়ে যাবে। তো অন্য কোনো ব্লগে আমি শেয়ার করব আমার ছোটবেলার কথা, আমার পরিবারের কথা। তো দেখো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমরা পৌঁছে গেছি কঙ্কালীতলা মন্দিরের একেবারেই কাছে। তো প্রথমেই আমরা গাড়িটা পার্ক করে নেব। তো এখানে দেখো পার্কিংয়ের জন্য টাকা দিয়ে দেওয়া হলো। গাড়িটা যেখানে দাঁড় করানো হলো সেখানেই রয়েছে একটা শিব মন্দির, মানে শিব মন্দিরের সামনেই যে মাঠটা রয়েছে সেখানে গাড়ি রাখা হয়েছে। তো চলো আগে শিব মন্দিরটা ঘুরে আসি। এই শিব মন্দিরটা প্রতিষ্ঠা করেছিলেন কোনো এক কাঞ্চি রাজা। তো সেই জন্যেই এই শিব ঠাকুরকে বলা হয় কাঞ্চীশ্বর শিব। তো আমরা এখন প্রথমে মেয়ে আর মেয়ের বাবা যাচ্ছে, আর এখানে আমি একটা হ্রদ দেখে সেটারও একটা ফটো তুলে নিলাম তোমাদেরকে দেখাবো বলে। তো চলো যাই, আগে মহাদেবকে একটু প্রণাম করে আসি। তার আগে মহাদেবের কাছে যেতে হলে অবশ্যই আগে নন্দী মহারাজকে একটু প্রণাম করে যেতে হবে। তো সেটা প্রণাম করে নিলাম। নিয়ে আমি ভেতরে গিয়ে খুব একটা ভিডিও করিনি। ভেতরে রয়েছে একটা শিবলিঙ্গ, সেখানে গিয়ে আমি জাস্ট একটা প্রণাম করেছি ঠাকুরকে। তারপর কিছুক্ষণ বসে থেকে বেরিয়ে চলে এসেছি।
সত্যি কথা বলতে কোনো মন্দিরে গিয়ে বা কোনো ঠাকুরের কাছে গিয়ে ঠাকুরের কাছে আমার কিছু চাওয়া হয়ে ওঠে না, কারণ আমার মনেই থাকে না আমি ঠাকুরকে আমার কি চাই। অনেক কিছু চাওয়া আছে, অনেক কিছু ঠাকুরকে বলার থাকে, কিন্তু সেখানে গিয়ে আমার আর কিছুই মনে পড়ে না। যেমন এত বড় একটা মন্দিরে এসেছি, জাগ্রত মন্দির, সব মন্দিরই জাগ্রত, সব জায়গাতেই ঠাকুর আছে, তা সত্ত্বেও অনেক কিছু ভেবে যায় যে এটা বলবো ঠাকুরকে, সেটা বলবো, গিয়ে আমার আর কিছুই মনে থাকে না। তো যদি কিছু চাওয়ার থাকে, যখন দেখা গেলো কোনো বিপদে পড়েছি ঠাকুরের কাছে যাই যে ঠাকুর আমাকে এই বিপদ থেকে উদ্ধার করে দাও, তখন গিয়ে শুধু সেই কথাটা বলেই চলে আসি, আলাদা করে কিছু আর বলা হয়ে ওঠে না। তো যাই হোক, ঠাকুর সব বোঝেন আমাদের কি লাগবে না লাগবে, আমাদের থেকে ভালো করে বোঝেন। আর আমাদের যেটুকু দেন হয়তো শুধু সেইটুকুই আমাদের প্রয়োজন, যেটুকু দেন না সেটুকু হয়তো আমাদের প্রয়োজন নেই, তাই জন্যই দেন না। তো যাই হোক, এখানে চলে এসেছি। এই একজন পূজারী আমাদের নিয়ে এলেন, এখানে ষষ্ঠীর থান রয়েছে, মা ষষ্ঠীর থান। তো সেখানে এসে একটু প্রণাম করলাম। তো উনি আমাকে ষষ্ঠীর থান থেকে একটুখানি ফুল দিয়ে দিলেন আমার মেয়ের জন্যে। তো সেটা দিয়ে উনি কি বলছেন সেটা শোনাই তোমাদের। দেবেন ওর মাথাতে, বাড়ির সবাইকে দিতে পারেন, আচ্ছা, কোনো অসুবিধা নেই, কিন্তু ওকে মেনলি ওকে দিতে হবে। আচ্ছা, তারপরে 3 দিনের পর ওইটা কিন্তু পুকুরের জলে না নদীর জলে, নদীতে সবসময় সব জায়গাতে থাকে, হ্যাঁ হ্যাঁ সব জায়গাতে থাকে না, কিন্তু পুকুরের জলে বিসর্জন। আচ্ছা আচ্ছা আচ্ছা, থ্যাঙ্কস, নমস্কার আপনাকে। তো এবার এই মন্দির থেকে বেরিয়ে আমরা যাব কঙ্কালী মায়ের মন্দিরে, মানে কঙ্কালীতলার যে সতী মায়ের মন্দির রয়েছে সেইখানে। তো এই মন্দিরের আশেপাশে দেখো বিভিন্ন ধরনের ছোটো ছোটো দোকান বসে রয়েছে, চায়ের দোকান রয়েছে, তারপরে টিফিন যদি কেউ করতে চায়, নিরামিষ টিফিন অবশ্যই, সেগুলোও রয়েছে। আর এখানে দেখো সাইকেল দিয়ে কি সুন্দর একটা শিল্পকর্ম করা রয়েছে। তো বেরিয়ে পড়লাম ওই মন্দির থেকে, মানে শিব মন্দির থেকে বেরিয়ে আমরা এখন যাচ্ছি কঙ্কালীতলা মায়ের সতী মায়ের মন্দিরের দিকে। আর এই দেখো সামনে এখানে অনেক দোকান রয়েছে যেখান থেকে পুজোর ডালি নিয়ে পুজো দিতে পারো তোমরা, মানে যারা পুজো দিতে চায়। তবে এখানে কিন্তু কোনো পাণ্ডার দৌরত্ব নেই, তোমাকে টানাটানি করে কেউ ধরে নিয়ে যাবে না যে চলো পুজো দিয়ে দিচ্ছি, আমি পুজো দিয়ে দিই, সেরকম কিছু না। তুমি তোমার নিজের মতো একটা পুজোর ডালা নিয়ে গিয়ে পুজো দিয়ে দিতে পারো। তবে আমাদের এবার পুজো দেওয়া হয়নি, আসলে মানসিকভাবে সেরকম প্রস্তুতি নিয়ে যাইনি বলেই পুজোটা দেওয়া হয়নি। তবে মা চাইলে নিশ্চয়ই আমরা পরের বার কখনো যাব, গিয়ে অবশ্যই মায়ের কাছে পুজো দেব। তো ঢুকেই ডান দিকে দেখছি এরকম গাছের নিচে বসে একজন শিল্পী বাঁশি বাজাচ্ছিলেন, খুব সুন্দর। সেখানে দাঁড়িয়ে কিছুক্ষণ শুনলাম, চলো তোমাদেরকে একটু শোনাই। তো বেশ কিছুক্ষণ বাঁশি শুনে চলে এলাম এই কুণ্ডের পাশে। চলো কি লেখা রয়েছে সেটা আগে পড়ে নিই। এখানে রয়েছে, এটা হচ্ছে 51 পীঠের শেষ সতীপীঠ, এটা হচ্ছে কঙ্কালীতলা। এখানে কুণ্ডের জলে রয়েছে সতী মায়ের কাখাল বা যেটাকে কোমর বলা হয় সেই অংশটি পড়েছিল। আর তো যেগুলো লেখা রয়েছে, হাত পা ধোয়া যাবে না এই জলে। সতী মায়ের বা সতীপীঠের যে গল্প আছে সেটা মোটামুটি আমরা সবাই জানি, যে পৌরাণিক কাহিনীটা রয়েছে। সতীর পিতা দক্ষ রাজা যে মহাযজ্ঞ করেছিলেন সেখানে প্রতিনিন্দা হয়েছিল, মানে মহাদেবের নিন্দা হয়েছিল, সেটা সহ্য করতে না পারে সতী দেহ ত্যাগ করেছিলেন। আর সতীর সেই দেহ নিয়ে মহাদেব তাণ্ডব নৃত্য শুরু করেছিলেন। তো মহাদেবকে থামানোর জন্য বিষ্ণুদেব তার সুদর্শন চক্র দিয়ে সতীর দেহ টুকরো টুকরো করে ফেলেন। তো সেই সতীর দেহের বিভিন্ন অংশ যেখানে যেখানে পড়ে সেখানে সেখানে সতীপীঠ নামে পরিচিত। এই গল্পটা তো আমরা মোটামুটি সবাই জানি। তো সেই সতী মায়ের কাখাল অংশ, মানে যা কোমরের অংশ, সেই অংশটা এখানে পড়েছিল। এই যে জলকুণ্ডটা রয়েছে, বলা হয় ওখানে এখনও সতী মায়ের অস্থি আছে। তো চলো আগে সতী মায়ের দর্শন করে আসি। এখানে দেখো কঙ্কালী মায়ের কিন্তু কোনো মূর্তি নেই, স্বপ্নাদেশে পাওয়া একটা ফটো, মানে একটা রূপকে ফটো আকারে নেওয়া হয়েছে, সেখানেই পুজো করা হয়। তো এই যে মূর্তি নেই, মা আসলে নিজেই চাননি, যেটা কথিত আছে এখানে, যে মা নিজে চাননি যে তার দেহ খণ্ড বিখণ্ডিত যে দেহ সেটার আর কোনো রূপ পাক পেয়ে পুজো হোক, সেটা তিনি চাননি। সেই কারণেই এখানে মূর্তি হয়নি। হ্যাঁ, মূর্তি তৈরি করার যে চেষ্টা হয়নি সেটা নয়, শোনা যায় যে এখানে কোনো এক ভক্ত নাকি চেয়েছিলেন যে মায়ের মূর্তি এখানে দিতে, সেই কারণে তিনি মূর্তি শুরু করেন তৈরি করা, কিন্তু কোমর পর্যন্ত তৈরি হওয়ার পর তিনি মারা যান। তারপর থেকে আর কেউ সাহস করেনি এখানে মূর্তি তৈরি করার বা মূর্তি দেবার। এই সতীপীঠকে চৈতন্যপীঠও বলা হয়। মহাদেব যখন তাণ্ডব নৃত্য করছিলেন মা সতীর দেহ নিয়ে, যখন এই অংশটি খণ্ডিত হয়, মানে বিষ্ণুদেব যখন এই কোমরের অংশটি খণ্ডিত করেন, তখন মহাদেবের চৈতন্য উদয় হয়। তো সেই জন্য এই পীঠের নাম চৈতন্যপীঠ। আর প্রত্যেক সতীপীঠে একজন করে ভৈরব থাকে,
তো এই সতীপীঠের যে ভৈরব তাকে বলা হয় রুরু ভৈরব। আর এই সতীপীঠে শুধুমাত্র হিন্দুরা কিন্তু আসে না, সমস্ত ধর্মের লোকেরা আসতে পারেন। আর এখানে পুজোর দেবার সেরকম কোনো বিধি নিষেধ বা বাধা নিষেধ কিন্তু খুব একটা নেই। যেরকম অনেক বাধা নিষেধ থাকে না, এরকমভাবে যাওয়া যাবে না, এর ভেতরে স্পর্শ করা যাবে না, এখানে কিন্তু সেরকম বিধি নিষেধ নেই। মন্দিরের পাশেই বাদিকে রয়েছে অনেকটা খোলা জায়গা, আর এখানে একটা বাগান রয়েছে যেখানে তার মধ্যে ছোট ছোট এরকম দোকান বসে আছে। যদিও আমরা এসেছিলাম প্রায় সন্ধ্যার কাছাকাছি, অনেক দোকান উঠে যাচ্ছে দেখলাম, কিন্তু তাও দু একটা দোকান রয়েছে। তো সেখান থেকেই আমরা ঘুরে ঘুরে দেখছিলাম কিছু নেওয়া যায় কি না। আর সেরকম কিছুই কিনিনি, কারণ আমার মাথাতে রয়েছে সোনাঝুরির হাটে সব কেনাকাটা করব, তো সেই জন্য এখান থেকে সেরকম কিছুই কিনিনি। তো চলো কেনাকাটা না করলেও একটু দেখে নিই কী কী জিনিসপত্র রয়েছে এখানে। তো এখান থেকে কিনবো না করেও ছোট্ট একটা মা দুর্গার মূর্তি কিনে নিলাম। আর এখানে দেখো এই ভাইটি মন্দির চত্বরটা ঝাড় দিয়ে বেড়াচ্ছিল, তো আমার হাজব্যান্ড ওকে কিছু টাকা দিল। আমরা পুজো করি, সবই করি, কিন্তু আসল পুজো বোধহয় এগুলোই হয়। যদি আমরা মানুষের সেবা করতে পারি সেটাই আসল পুজো। এখানে দেখো রয়েছে ভোগ মন্দির, মানে এখানে ভোগ খাওয়া হয়, ভোগ দেওয়া হয়। আর এখানে একটা মোবাইল নাম্বারও দেওয়া রয়েছে, এখানে ফোন করে সম্ভবত ভোগের ব্যাপারে সমস্ত কিছু জানা যাবে। আর আমি যেটা শুনলাম সেখানে এই ভোগের জন্য কিন্তু খুবই স্বল্প পরিমাণ অর্থ দিতে হয়, মানে খুব বেশি টাকা লাগে না এটা ভোগ খাওয়ার জন্য বা ভোগ নেওয়ার জন্য। তো চলো এইখানে এই পাশটা দিয়ে বেরিয়ে যাই। এখানে ভোগ কোথায় তৈরি হয় সেই জায়গাটাও রয়েছে, চলো সেখানটা একটু ঘুরে আসি। আর এই যে সোজা যে রাস্তাটা বেরিয়ে গেল ওইটা রয়েছে কোপাই নদীর ঘাট, সেখানেও যাব। তার আগে চলো এখানে রয়েছে ভোগ ঘর, মানে এখানে ভোগের যে সামগ্রী থাকে, জিনিসপত্র, সেগুলো থাকে এই ঘরটাতে। আর এইখানে যে কাঠের উনুন করা রয়েছে এখানেই ভোগ রান্না করা হয়। তো এই সতী মায়ের ব্যাপারে কিন্তু আরও বেশ অলৌকিক ঘটনা আমি শুনলাম। যেমন ওই জলকুণ্ডটা দেখালাম, পুরো বীরভূমে সব জায়গায় জল শুকিয়ে যায় গরমের সময়, কিন্তু ওই জলকুণ্ডের জল কিন্তু সারা বছর শুকায় না। আর যেটা শুনলাম সেটা হচ্ছে কাশীর মণিকর্ণিকা ঘাটের সঙ্গে নাকি এই ঘাটের, মানে এই জলকুণ্ডের নাকি সুড়ঙ্গ পথে একটা যোগাযোগ আছে, সেটা বিশ্বাস করা হয়। তো সেই কারণেই নাকি এখানকার জল কোনো সময় শুকায় না। তো চলো এবার আমরা যাচ্ছি কোপাই নদীর ঘাটের দিকে। তো কোপাই নদীর ঘাটের দিকে যেতে ডান দিকে যে রাস্তাটা বেরিয়ে গেছে ওই দিকটাতে রয়েছে শ্মশান। তো আমরা শ্মশান ঘাটের দিকে যাইনি, আমরা এই ঘাটের কাছে এগিয়ে যাই। চলো, আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। শোনা যায় রবীন্দ্রনাথ ঠাকুর নাকি এই কবিতাটি কোপাই নদীকে সামনে রেখেই লিখেছিলেন। তবে এখানেও মতান্তর রয়েছে, কেউ কেউ বলেন না এটা অন্য একটা নদীকে দেখে লেখা। তো যাই হোক, আমার আজকে এই নদীকে দেখে এই কবিতাটাই মনে পড়লো, তো সেই জন্য আমি একটু শুনিয়ে দিলাম তোমাদের। তো আমরা এখন যাচ্ছি কোপাই নদীর যে ঘাট রয়েছে তার বাঁদিকের রাস্তাটা দিয়ে বেরিয়ে, ডান দিকে গেলে শ্মশান ঘাট, আমরা বাঁদিকের রাস্তাটা দিয়ে ধরে যাচ্ছি। তো এখানে দেখো বেশ ছোট ছোট ঘর করে দোকানের মতো করে রেডি করা হচ্ছে, পরবর্তীতে এসে হয়তো দেখবো এখানে বড় একটা বাজার বসে গেছে, মার্কেট রেডি হয়ে গেছে। তো আমরা চলে এসেছি এইখানটায় কঙ্কালীতলা মাটি সৃষ্টি প্রকল্প, এখানে যাব। এটা কিন্তু এখনো রেডি হয়নি, তৈরি হচ্ছে। তো তবু আমরা ভাবলাম একটু দেখে যাই ভেতরটা, আবার কবে আসা হবে। তো চলো দেখে নিই।
তো আমরা আবার চলে এসেছি কঙ্কালীতলা মন্দিরে। তো এখানে দেখো হোমকুণ্ড রয়েছে মন্দিরের, এটা কঙ্কালীতলা মন্দিরে ঢুকতে বাঁ দিকে রয়েছে। আর পাশেই রয়েছে একটা মনস্কামনা বৃক্ষ, যেখানে পাথরখণ্ড বাঁধা হয়, কিছু মানত করে এখানে বাঁধা হয়, তারপরে যখন মনস্কামনা পূর্ণ হয়ে যায় পাথরটা খুলে দিয়ে যেতে হয়। আর তার পাশে রয়েছে একটা বলি দেওয়ার জায়গা। বলি ব্যাপারটা আমার খুব একটা ভালো লাগে না, তো সেই জন্য আমি আর ওখানে গেলাম না। কিছুক্ষণের মধ্যেই শুরু হবে সন্ধ্যারতি। তো তার জন্য ঢাকিমশাই এসে জলকুণ্ডের সামনে প্রথমে ঢাক বাজিয়ে নিচ্ছেন, তারপরে ভেতরে মন্দিরে বাজাবেন। আর এই কুকুরটাকে দেখো, গিয়ে সোজা গিয়ে দাঁড়াবে ওই যে কুণ্ডটা রয়েছে কুণ্ডটার সামনে। ও কিন্তু কিচ্ছু করবে না, গিয়ে শুধু দাঁড়িয়ে থাকবে। দাঁড়িয়ে থেকে যতক্ষণ উনি ঢাক বাজাবেন, তো বাজাচ্ছিলেন ততক্ষণ দাঁড়িয়েছিল, তারপর উনি ঢাক বাজিয়ে চলে এলেন, ও চলে এলো। তো আমরা এবার এখান থেকে বেরিয়ে পড়বো, বেরিয়ে যাব ওই শিব মন্দিরটার সামনে যেখানে আমাদের গাড়ি রাখা রয়েছে, ওখানে গিয়ে একটু চা খাবো, তারপরে চলে যাব হোটেলের উদ্দেশ্যে। এই সময় মন্দির থেকে যখন বেরোচ্ছি, অদ্ভুত একটা ভালো লাগার রেশ নিয়ে বেরিয়ে যাচ্ছি। সত্যি কথা বলতে বন্ধুরা, যখন আমি মন্দিরে ঢুকলাম, ওই বাইরের পরিবেশটা দেখে আমি তোমাদের বলছিলাম যে আমার অনেক পুরনো স্মৃতি মনে পড়ছে, ছোটবেলার কথা মনে পড়ছে, মায়ের কথা মনে পড়ছিল, অনেক পাওয়া না পাওয়া, মান অপমান, অনেক কিছু মনে পড়ছিল। কিন্তু যখন মন্দির থেকে বেরোলাম, তখন সেই সব জিনিসগুলো না কোথায় হারিয়ে গেলাম। মনে হচ্ছিল যে এইসব সাধারণ ছোট ছোট বিষয় নিয়ে এত দুঃখ পাচ্ছিলাম এতক্ষণ, এগুলো তো কিছু না, মানে এগুলো দুঃখ পাওয়ার বিষয় নয়। তো এই যে মানসিক পরিবর্তনটা, এটা কিন্তু ধর্মীয় স্থানে এলে সত্যি হয়। এটাই হচ্ছে ধর্মীয় স্থানের মাহাত্ম্য। তো যাই হোক, এখান থেকে বেরিয়ে এলাম, মনটা অনেকটা হালকা। এই সময়টাতে আমার যাওয়ার সময় মনটা বেশ ভারী ভারী হয়ে গেছিল, বললাম না অনেক কিছু মনে পড়ছিল, সেই নিয়ে মনটা একটু ভারী ভারী হয়ে গেছিলাম। তো এখন মন্দির থেকে বেরিয়ে মনটা অনেকটা ফ্রেশ লাগছে, অনেক হালকা লাগছে। তো এখানে বসে একটু চা খাবো, তো অবশ্যই দুধ চাটাই খাবো। তো ব্লগটা আজকের মতো এখানেই শেষ করব। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর অবশ্যই আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো, কেউ নতুন দেখে থাকো, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর পরের ব্লগগুলো কিন্তু মিস করো না। শান্তিনিকেতনে আর কোথায় কোথায় ঘুরলাম সেগুলো সবই আমি শেয়ার করবো একটা একটা করে ভিডিওতে। তো আজকের মতো সবাইকে গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ব্লগে।